আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশ সহ ১০০ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের। ট্রাম্পের অর্থনৈতিক স্বাধীনতা ঘোষণা, সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগের আশ্বাস প্রেস সচিবের। নতুন সভ্যতা গড়তে তরুণদেরকে উদ্যোক্তা হতে হবে, ব্যাংককে বিমস্টেক সম্মেলনে প্রধান উপদেষ্টা। দেশ বদলাতে গ্রাম থেকে পরিবর্তন শুরুর তাগিদ, কাল ইউনুস মোদি বৈঠক। এবং ঈদের পর নির্বাচনী রোডম্যাপের দাবি জোরালো করবে বিএনপি। সংস্কার, শেখ হাসিনার বিচার, আওয়ামী লীগ নিষিদ্ধে সক্রিয় হবে জামাত ও এনসিপি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তৈরি পোশাক সহ বাংলাদেশি সব পণ্যের ওপর নতুন করে ৩৭% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যা এতদিন গড়ে ১৫% ছিল। যুক্তরাষ্ট্রের সব ধরনের গাড়ি আমদানিতে ২৫% শুল্ক আরোপ করা হয়েছে। সেই সাথে চীন, জাপান, কানাডা, ভারত, ইউরোপীয় ইউনিয়ন সহ প্রায় ১০০টি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই দিনটিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আজ থেকে আমেরিকান শিল্পের পুনর্জন্ম শুরু। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ২টায় হোয়াইট হাউসে এই সংবাদ সম্মেলন করেন মার্কিন প্রেসিডেন্ট। রোজ গার্ডেনে উপস্থিত সাংবাদিক এবং অন্যদের উদ্দেশ্যে বক্তব্যের শুরুতেই তিনি বলেন, আজ খুব ভালো খবর থাকবে। এ সময় দর্শক সারি থেকে করতালি দিয়ে তাকে অভিনন্দন জানানো হয়। This is one of the most important days, in my opinion, in American history. যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি ঘোষণা করে ডোনাল্ড ট্রাম্প বলেন, বাণিজ্যের ক্ষেত্রে কখনো বন্ধু শত্রুর চেয়ে খারাপ হয়। এই দিনকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস হিসাবে অভিহিত করেন তিনি। This is Liberation Day. এটি আমেরিকার ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন, আমাদের অর্থনৈতিক স্বাধীনতা ঘোষণার দিন। বছরের পর বছর এই দিনটির জন্য আমরা অপেক্ষা করেছি। এখন আমাদের সমৃদ্ধির পালা। নতুন শুল্ক নীতির মাধ্যমে আমেরিকা আরও সম্পদশালী হয়ে উঠবে। যুক্তরাষ্ট্রে বছরে বাংলাদেশের পণ্য রপ্তানি হয় $840 কোটি, যার বেশিরভাগই তৈরি পোশাক। ট্রাম্পের নতুন শুল্ক নীতিতে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপে রপ্তানি খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। চীন, ভারত, কানাডা, মেক্সিকো, ইউরোপীয় ইউনিয়ন সহ প্রায় ১০০টি দেশের উপর আমরা নতুন করে শুল্ক আরোপ করেছি। এটি কার্যকর হলে আমেরিকা আরও সফল হবে। এতে আমাদের বাজেটের ঘাটতিও কমবে। বিভিন্ন দেশের উপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, এখন থেকে যুক্তরাষ্ট্রে সব ধরনের বিদেশি গাড়ি আমদানিতে ২৫% শুল্ক দিতে হবে। জাপান, জার্মানি সহ বিশ্বের নামি দামি কোম্পানিগুলোর গাড়ি আমেরিকায় চলে। দেশটাকে বাঁচাতে এভাবে বিনা শুল্কে চলতে দেওয়া যায় না। এখন আমরাও স্মার্ট ও খুব ধনী দেশ হতে শুরু করব। এতদিন অনেক দেশ আমাদের সম্পদ কেড়ে নিয়েছে, আমরা তা আর হতে দেব না। এই দিনটিকে যুক্তরাষ্ট্রকে আবারও সম্পদশালী করার ক্ষণ হিসেবে স্মরণ করা হবে বলেও মন্তব্য করেন দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসা মার্কিন এই ধনকুবের। This will be indeed the golden age of America. It's coming back. শরীফুল ইসলাম, এটিএন বাংলা। এদিকে ট্রাম্পের নতুন শুল্ক নীতির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে চীন। তাৎক্ষণিক প্রতিক্রিয়া ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্রের সর্বজনীন শুল্ক আরোপ বিশ্ব অর্থনীতির জন্য বড় আঘাত। জাপানের মন্ত্রিপরিষদ সচিব বলেন, নতুন করে আরও ২৪% শুল্ক হার দুঃখজনক। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের সমালোচনা করে ওয়াশিংটনের নতুন শুল্ক নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। ট্রাম্পের নতুন স্বাধীনতা দিবস অস্ট্রেলিয়ায় একটি অন্ধকার সময়ের সূচনা করেছে বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা। একই সাথে বিশ্ব নেতারা হুঁশিয়ারি দেন, শুল্ক হার নিয়ে ওয়াশিংটনের সাথে আলোচনা ব্যর্থ হলে পাল্টা ব্যবস্থা নেয়ার। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর বাংলাদেশ শুল্ক পর্যালোচনা করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ব্যাংককে তিনি সাংবাদিকদের জানান, বিষয়টির সমাধানে দ্রুত প্রয়োজনীয় শুল্ক যুক্তিসঙ্গত করার বিকল্পগুলো চিহ্নিত করছে এনবিআর। মার্কিন সরকারের সাথে বাংলাদেশের চলমান কার্যক্রম শুল্ক সমস্যা সমাধানে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিগিনিং অফ কনভারসেশন ইউএস এর তরফ থেকে, তো আর আমরা এটা যাচাই বাছাই করছি এবং সে অনুযায়ী এমন আমরা মুভগুলো নিচ্ছি যেটার কারণে আমাদের সাথে ইউএস এর আমরা মনে করি যে সামনে সুসম্পর্ক আরো দৃঢ় হবে।
এবং এমন একটা আমরা এই বিষয়টা নিয়ে আমাদের কথাবার্তা বা আমরা তাদের সাথে এমন একটা সলিউশনে যাব যেটা দুই পক্ষের জন্যই উইন উইন হয়, ইউএস এর জন্য উইন উইন হয়, আমাদের জন্য উইন উইন হয়। দেশ বদলাতে হলে পরিচালনা পদ্ধতি পরিবর্তনের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্যাংককে বিমস্টেক ইয়াংজেন ফোরাম শীর্ষক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি বলেন, পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারে তরুণরাই। সম্মেলনের দ্বিতীয় দিনে সামুদ্রিক পরিবহন সহযোগিতায় সমঝোতা স্মারক সই হয় সদস্যভুক্ত 7 দেশের মধ্যে। এদিকে আগামীকাল সম্মেলনের সাইড লাইনে বৈঠক করতে যাচ্ছেন ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদি। ব্যাংকক থেকে বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শাংগ্রিলা হোটেলে বিমস্টেক মন্ত্রী পর্যায়ের 20তম বৈঠকের আগে জোটের পররাষ্ট্রমন্ত্রীরা সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি সই করেন। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি আঞ্চলিক শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি নিশ্চিত করার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি তুলে ধরেন। মিয়ানমার থেকে জোর করে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে ফিরিয়ে নেওয়ার জন্য দেশটিকে অনুকূল পরিবেশ তৈরির উপর জোর দেন তিনি। গুড আফটারনুন। এদিকে বিমস্টেক ইয়াং জেনারেশনের অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সামাজিক ব্যবসা সম্পর্কে তুলে ধরেন তরুণদের সামনে, অনুপ্রাণিত করেন চাকুরি না করে উদ্যোক্তা হতে। Making money cannot be a goal of life, but if you want, put it there. I want to make money. Go ahead, but you listen to others what they want to do. I want to change the world. অনুষ্ঠানে তরুণদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। Cannot create a world with the same system. If you want to change the world, you have to change the system. There's no other option for you. No matter how you argue with it. If you go by the same road, you'll always get to the same destination. If you want to go to a new destination, you have to build a new road. শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রধান উপদেষ্টার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক। এ নিয়ে চলছে দুদেশের নানা প্রস্তুতি। শুক্রবার শেষ হবে 3 দিনব্যাপী বিমস্টেক সম্মেলন। বিমস্টেকের এবারের সম্মেলনে আঞ্চলিক ইস্যুর চেয়ে বাংলাদেশের জন্য বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক ইস্যুগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে দুদেশের সম্পর্কে কী মাত্রা তৈরি হয় সেটি এখন দেখার বিষয়। একই সাথে সম্মেলনের আলোচ্যসূচিতে রোহিঙ্গা ইস্যু না থাকলেও এই বিষয়ে গুরুত্বের সাথে তুলে ধরেছেন পররাষ্ট্র উপদেষ্টা। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ব্যাংকক। এর আগে স্থানীয় সময় দুপুর 12টায় প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে পৌঁছায়। এ সময় থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংযুক্ত মন্ত্রী জিরাপরন সিন্দোপারি বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান। এর আগে সকাল 9টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান প্রধান উপদেষ্টা। সম্মেলনে 7টি প্রধান আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা, কৃষি ও খাদ্য নিরাপত্তা, জনগণের মধ্যে সংযোগ, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন এবং যোগাযোগের উপর গুরুত্ব দেবেন তিনি। আগামীকাল বাংলাদেশকে বিমস্টেকের পরবর্তী চেয়ার হিসেবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। ঈদের ছুটিতে বিএনপি, জামাত সহ প্রায় সব দলের রাজনৈতিক কার্যক্রমই নির্বাচনমুখী। নিবন্ধনের শর্ত পূরণ, গণমানুষের কাছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের বার্তা পৌঁছানো ও নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত নতুন দল এনসিপি। অন্যদিকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি বিএনপির। জামাতের প্রত্যাশা সংস্কারের দৃশ্যমান বাস্তবায়ন আর শেখ হাসিনার বিচার সহ আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সোচ্চার এনসিপি। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। গণ আন্দোলনে স্বৈরশাসক শেখ হাসিনার 16 বছরের দুঃশাসনের পতনের পর এবার ঈদ উদযাপিত হল নতুন এক রাজনৈতিক বাস্তবতায়। তৃণমূল থেকে কেন্দ্র, বিএনপি ও জামাতের নেতাকর্মীদের পাশাপাশি ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির নেতারাও চষে বেড়াচ্ছেন নিজ নিজ এলাকা, যাচ্ছেন গণমানুষের দুয়ারে। যদিও এনসিপি নেতাদের ব্যস্ততা অন্যদের তুলনায় একটু বেশি। দলটির সিনিয়র নেতা আরিফুল ইসলাম আদিব জানান, ঈদের ছুটি শেষে নিবন্ধনের শর্ত পূরণ, গঠনতন্ত্র, স্লোগান এসব চূড়ান্ত করবেন তারা। যে আমরা তো মনে করি অবশ্যই আগে আওয়ামী লীগের গণহত্যার দায়, আওয়ামী লীগের বিচার এবং দল হিসেবে তাদের রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং একই পাশাপাশি যে ন্যূনতম যে সংস্কার প্রস্তাবনাগুলো আছে, বিশেষ করে নির্বাচন, বিচার বিভাগ, সংবিধান এবং অন্যান্য যে বিষয়গুলো দুর্নীতি দমন থেকে, সেই সংস্কারগুলোর সুস্পষ্ট কিছু রূপরেখা দেখতে হবে। আপাতত আমরা দল শক্তিশালী করার দিকে মনোযোগ এবং এককভাবে নির্বাচন করার দিকে মনোযোগ।
জুলাই অভ্যুত্থানের আগ পর্যন্ত রাষ্ট্রীয় দমনপীড়নে কোণঠাসা জামাতের নেতাকর্মীরাও এখন উজ্জীবিত। সিনিয়র নেতা মতিউর রহমান আকন্দ জানান, ইসলামিক দলগুলোকে নিয়েই আগামী নির্বাচনে নিজেদের শক্তির জানান দিতে চান তারা। জামাত ইসলামী তো নির্বাচনমুখী দল, সংস্কার দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে। অলরেডি সংস্কারের জন্য যে কমিশন, তারা তাদের প্রস্তাবনা রেডি করেছেন, আমরা মত দিয়েছি। এখন ঐক্যমত্যের জন্য যে কমিশন করা হয়েছে, সেই কমিশনের সাথে সকল রাজনৈতিক দলের আলাপ হবে। সে আলাপটা খুব বেশি সময় হওয়ার কথা নয়, কাজে অল্প সময়ের মধ্যেই সংস্কার সম্পন্ন করা সম্ভব। এরপরে নির্বাচনের দিকে দেশ অগ্রসর হতে পারে। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি জাতীয় নির্বাচনের সুস্পষ্ট ঘোষণার জন্য সরকারের উপর চাপ বাড়াবে বলে আভাস দিলেন দলটির সিনিয়র নেতারা। গণতন্ত্রের স্পিরিটের উপর এই সরকার গঠিত হয়েছে, সুতরাং গণতন্ত্রের যে সমস্ত উপাদানগুলি অপরিহার্য সেগুলিকে নিশ্চিত করা, সেগুলিকে প্রতিষ্ঠা করা হচ্ছে তার প্রধান দায়িত্ব, এবং তার মধ্যে হচ্ছে নির্বাচন। আর যে সংস্কারের কথা বলছেন, এটা তো আমরা তো কখনো এটা না করিনি। তবে নানা কারণে ঈদ পরবর্তী দেশের রাজনীতি যে ঘটনাবহুল হতে যাচ্ছে এমন আভাস মিলছে তাদের বক্তব্যে। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। পাহাড়ের প্রধান সমস্যা চাঁদাবাজি। পার্বত্য চট্টগ্রামে চাঁদাবাজি ও অস্ত্রবাজি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে হেলিকপ্টারে রাঙামাটির বাঘাইহাট ও সাজেক পরিবর্তন শেষে তিনি বলেন, 5 আগস্টের পর সমতলের অনেক থানার অস্ত্র লুট হয়েছে। এসব অস্ত্র উদ্ধার হলে অনেক সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাহাড়ের উন্নয়ন সঠিক জায়গায় পৌঁছাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় সাজেকে অস্থায়ীভাবে একটি ফায়ার সার্ভিসের গাড়ি নিয়োজিত রাখতে সংস্থাটির মহাপরিচালককে নির্দেশ দেন তিনি। পাহাড় এবং প্লেন কোথাও কিন্তু এটা অ্যালাউড না। প্লাস আপনারা জানেন 5 আগস্টের সময় আমাদের অনেক প্লেনে থেকে অনেক থানা লুট হয়ে গেছে। সব হাতিয়ারগুলি আমাদের কিন্তু এখন উদ্ধার হয় নাই। এই হাতিয়ারগুলি কিন্তু উদ্ধার হয়ে গেলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নরসিংদীর ড্রিম হলিডে পার্কে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ঈদ উপলক্ষে সেখানে যোগ হয়েছে নতুন রাইড। ঈদকে কেন্দ্র করে দেশের অন্যতম বড় এই পার্কটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সামনে আরও নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন পার্ক কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। ঈদের টানা ছুটিতে ঢাকা সিলেট মহাসড়কের পাশে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় অবস্থিত ড্রিম হলিডে পার্কটি মুখর ছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শনার্থীদের পদচারণায়। বিভিন্ন রাইডে চড়ে শিশু কিশোরদের অনুভূতি ছিল অন্যরকম। আমি স্লিপারে উঠেছি আর ভূতের ঘরে গিয়েছি, অনেক রাইডে উঠেছি। আমার এখানে এসে অনেক ভালো লাগছে, ভালো লেগেছে। ভূতেরা ভয় দেখাচ্ছিল কিন্তু আমার ভয় লাগে না। তবে তরুণ তরুণীদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। খুবই ভালো লাগতেছে, আমরা খুবই মুক্ত মনে হচ্ছে। ঘুরতে আসছি, মজা করছি, ঈদের আনন্দ আরো বেশি পরিপূর্ণ হচ্ছে। এবারের ঈদের ড্রিম হলিডে পার্কের অন্যতম আকর্ষণ ছিল রিভার ক্যাফ। এটার ভিতরে আপনার পৃথিবীর যে আশ্চর্যজনক যে স্থানগুলো আছে সেটা দেখতে পাবেন, এবং বাংলাদেশের উপজাতীয়দের বসবাস, তাদের জীবনযাপনের মান, এগুলো সবকিছু তুলে ধরা হয়েছে। আমি মনে করি যে আমাদের দেশের তো ব্যয় করে আর কাউকে বিদেশ যেতে হবে না। নতুন প্রজন্মকে গ্রাম বাংলার সাথে পরিচয় করিয়ে দিতে নির্মাণ করা হয়েছে আদর্শ গ্রামের। খুবই ভালো লাগছে, স্পটটা খুবই সুন্দর, গ্রাম বাংলার ছোঁয়া আছে। উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পার্কটিকে আরও আকর্ষণীয় করতে সামনে বিশেষ পরিকল্পনার কথাও জানান ড্রিম হলিডে পার্কের পরিচালক। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফরেন গেস্ট যদি বাংলাদেশ আসে, এটা যেন ওদের একটা নাম্বার 1 প্রায়োরিটি থাকে। পার্কে দর্শনার্থীদের মূল আকর্ষণ ছিল ওয়াটার পার্কটিকে ঘিরে, যেখানে ডিজের তালে তালে ওয়াটার পার্কের ঢেউ তুলে নেচে গেয়ে আনন্দ ফুর্তি করেন শিশু কিশোর, তরুণ তরুণী সহ সব বয়সী মানুষ। প্রায় 120 বিঘা জমির উপর নির্মিত এই পার্কটিতে রয়েছে ওয়াটার পার্ক, স্কাই ট্রেন, ওয়াটার বোট, রোলার কোস্টার সহ 25টিরও বেশি রাইড। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা। এবার পার্টেক্স খেলার খবর।
ফিফা র্যাঙ্কিংয়ে 2 ধাপে গিয়ে 183তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। হামজা চৌধুরীর অভিষেক ম্যাচের পর বাংলাদেশের র্যাঙ্কিংয়ে একটু উন্নতি হলো, তবে সবার শীর্ষেই আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অবস্থানের হেরফের হলেও আগের র্যাঙ্কিংয়ে শীর্ষ 10-এ যারা ছিল এবারও তারাই আছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আজ পুরুষ ফুটবল দলের র্যাঙ্কিং প্রকাশ করেছে। বাংলাদেশের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এক ধাপ পিছিয়ে 127তম স্থানে, তবে সাফ অঞ্চলে তারাই সবচেয়ে এগিয়ে। সাফে মালদ্বীপ, নেপাল ও ভুটানের পরেই বাংলাদেশের অবস্থান, এগিয়ে আছে পাকিস্তান ও শ্রীলঙ্কার চেয়ে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছে আরেকবার। বাংলাদেশ সহ 100 দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের। ট্রাম্পের অর্থনৈতিক স্বাধীনতা ঘোষণা, সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগের আশ্বাস প্রেস সচিবের। নতুন সভ্যতা গড়তে তরুণদেরকে উদ্যোক্তা হতে হবে, ব্যাংককে বিমস্টেক সম্মেলনে প্রধান উপদেষ্টা। দেশ বদলাতে গ্রাম থেকে পরিবর্তন শুরুর তাগিদ, কাল ইউনূস মোদি বৈঠক। এবং ঈদের পর নির্বাচনী রোডম্যাপের দাবি জোরালো করবে বিএনপি। সংস্কার, শেখ হাসিনার বিচার, আওয়ামী লীগ নিষিদ্ধে সক্রিয় হবে জামাত ও এনসিপি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।